দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলছে বিএনপি। ৭১-এর প্রত্যাশা পূরণ না হওয়াতেই ২৪-এর গণ অভ্যুত্থান দাবি এনসিপি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় বলছেন ফখরুল। ক্ষমতা নয়, গণতন্ত্র ফেরাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। ঈদের বেতন দেয়নি ১৩ ভাগেরও কম কারখানা বলছে শিল্প পুলিশ। বেতন দিয়েছে ৯৫% দাবি বিজিএমইএ। সঙ্গীত গুরু সঞ্জিদা খাতুনকে গানের সুরেই চিরবিদায়। অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবেন অনুজরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ২৪-এর গণ অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা কিনা এ নিয়ে দ্বিমত বিএনপি এনসিপির। মির্জা আব্বাসের মত, দ্বিতীয় স্বাধীনতার কথা বলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। অন্যদিকে নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের দাবি ৭১ এবং ২৪-কে যারা পরস্পর বিরোধী বলছেন, গণ অভ্যুত্থানকে ধারণ করতে পারেননি তারা। পূবের আকাশে যখন রক্তলাল সূর্য, তখন ৫৪ পেরিয়ে ৫৫তম স্বাধীনতা দিবসে জাতি। শোষণ বৈষম্যর বিরুদ্ধে বাঙালির লড়াই, আত্মত্যাগ স্মরণে জাতীয় স্মৃতিসৌধে সমবেত সর্বস্তরের জনতা। ৭১-এর পর ২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে সংস্কার আর পরিবর্তনের অঙ্গীকারে। অনেকেই একে বলছেন দ্বিতীয় স্বাধীনতা। তবে তা নিয়ে দ্বিমত বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায়। তবে এই বক্তব্য মানতে নারাজ এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তিনি বলছেন, ৫৪ বছরেও ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতেই ২৪-এর গণ অভ্যুত্থান, একে ধারণ করতে পারছেন না অনেকেই। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। স্বাধীনতার ৫৪ বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ, সুযোগ ছিল আরও বেশি। অস্থিতিশীল রাজনীতি, বিভেদ ও দুর্নীতিতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। ৫ আগস্টের গণ অভ্যুত্থান নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এ জাতিকে। বৈষম্যহীন রাষ্ট্র হবে চাওয়া একটাই। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র ফেরাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিন। মহান স্বাধীনতা দিবস ও ঈদ সামনে রেখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে এ বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলের মহাসচিব জানান, সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে সংকট কাটবে না, তাই ন্যূনতম সংস্কার করে দ্রুত ভোটের বিকল্প দেখছেন না তিনি। এটা অত্যন্ত স্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে
স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণে জিয়াউর রহমানের নাম না আসা দুঃখজনক বলেও জানান মির্জা ফখরুল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিপন্নে যখনই ষড়যন্ত্র হয়েছে শক্ত অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। এর আগে মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। আগের মতো নেই গুম খুনের ভয়, উচ্ছ্বাস ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন স্বাধীনতা দিবস উদযাপনে। সূর্যোদয়ের পর থেকেই সাভার স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা। স্বাধীনতার ৫৪ বছর পরেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। বিগত যে কোনো সময়ের চেয়ে এবারে স্বাধীনতা দিবসের তাৎপর্য ভিন্ন। কারো চোখে মুখে নেই গুম খুন ও বাকস্বাধীনতা হরণের ভয়। উচ্ছ্বাসের মধ্য দিয়ে সর্বসাধারণের আগমনে মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি যে রাজনৈতিক যে সহাবস্থান নিশ্চিতের যেই জায়গাটি সেটি আমরা মনে করছি যে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদন করতে এসেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নানা আহ্বান ছিল রাজনৈতিক নেতাদের। তারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা প্রধান কাজ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করা, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংস্কার করা। ২৪-এর মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ সেইটা প্রতিষ্ঠা করা এখন মূল কাজ। এর জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, একটা গণতান্ত্রিক সংবিধান দরকার, এর মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণ দরকার। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান তৈরি হয়েছে। সেই সঙ্গে গণতন্ত্রের চর্চা দিন দিন প্রসারিত হচ্ছে বলেও মত দেন সাধারণ মানুষ। আমরা একটা স্বাধীন দেশ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, সেখানে আমাদের সংস্কার দরকার। সবার আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সব মতাদর্শের মানুষকে সঙ্গে নিয়ে পথ চলার আহ্বান সাধারণ মানুষের। মুক্তিকামী বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান সবই হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। প্রয়োজনীয় সংস্কারে মিলবে গণতন্ত্র, মিলবে বৈষম্য থেকে মুক্তি, এমনই প্রত্যাশা আমজনতার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার। বাংলাদেশের জনগণকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন তারা। বুধবার আলাদা দুটি বার্তায় শুভেচ্ছা জানান তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, উন্নয়ন এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে বিস্তৃত। ভারত বাংলাদেশকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করা হয় বার্তায়। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২৬ মার্চ ভারত বাংলাদেশের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা দুই দেশের সম্পর্কের ভিত্তি করেছে। দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দেন মোদী। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের হাইনান প্রদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ তাকে বহনকারী বিমানটি হাইনান বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটির হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন গাইবো। হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফ এর সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টার এই সফর। ২৮ মার্চ চীন সফরে প্রধান উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই বৈঠকের মূল লক্ষ্য। একই সাথে দিল্লির সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে।
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী কমিশনার সিরাজুম মনিরা কায়সারকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। জানা গেছে, সকালে ফেসবুকে দেওয়া পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক দাবি করেন মনিরা কায়সার। এ পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তোপের মুখে পড়েন এসি ল্যান্ড। কিছুক্ষণ পরে পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর আরেকটি পোস্টে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে দাবি করেন এসি ল্যান্ড মনিরা কায়সার। সরাইলের সহকারী কমিশনার জানান, তদন্তের পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে ৯৫ পোশাক কারখানা। মার্চের আংশিক বেতন পরিশোধ করা হয়েছে বলছে ৫০ কারখানা মালিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এমন দাবি করলেও শিল্প পুলিশের তথ্য ভিন্ন। তারা বলছে, বুধবার দুপুর পর্যন্ত মার্চ বেতন দিয়েছে ১৩% কম কারখানা। গত প্রায় ৫ দশকে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ ও রপ্তানি আয় বহুগুণে বাড়লেও শ্রমিক অস্থিরতা পুরোপুরি কাটেনি। ঈদের আগে বেশ কয়েকটি কারখানায় প্রতি বছরই বেতন বোনাস পরিশোধে গড়িমসি দেখা যায়। এবারও বকেয়া পাওনার দাবিতে কোথাও কোথাও আন্দোলন করছেন শ্রমিকরা। তবে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, আগের বন্ধ হওয়া কারখানার শ্রমিকরাও আন্দোলনে সামিল হয়েছে। সচল কারখানার বেশিরভাগই বোনাস পরিশোধ করেছে। ঈদের ছুটির আগেই পরিশোধ হবে চলতি মাসের আংশিক বেতনও। ৭০ পোশাক কারখানায় ছুটি হবে ২৮ ও ২৯ মার্চ। আমার জানা মতে প্রায় ৫০% উপরে বেতন হয়ে গেছে। যেমন আমরা আমাদের কোম্পানিতে বেতন দেবো কালকে, আমরা গতকালকে ব্যাংকে দিয়ে দিয়েছি টাকাটা। আগামীকাল ইনশাল্লাহ ওয়ার্কাররা ওনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো শেষে এইটাই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। বোনাসটা আমাদের প্রায় আই থিঙ্ক 96-97% লোক বোনাস দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কাররা কিছু জায়গা ঘেরাও করেছে, রাস্তাঘাটে কিছু সমস্যা হয়েছে। সেগুলি হচ্ছে পুরনো ফ্যাক্টরি, পুরনো বন্ধ হয়ে যাবে বেশ কিছু ফ্যাক্টরি। এদিকে শিল্প পুলিশের তথ্য বলছে, ২৬ মার্চ দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলে চলতি মাসের বেতন পরিশোধ হয়েছে ১৩% কম কারখানায়। বেতন পরিশোধে সবচেয়ে পিছিয়ে টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যারা সামর্থ্য থাকার পরেও দিচ্ছে না তাদের, আপনি দেখেছেন যে উপদেষ্টা কমিটির এটা আসছে, যেরকম তারা বাইরে যেতে পারবে না, এরকম এই জিনিসগুলো বেশ কিছু সিদ্ধান্ত গতকাল মিটিংয়ে আসছে আর কি। আর যারা সিক আছে তাদের ব্যাপারে কি করছেন? তাদের ব্যাপারে যেমন রোর নিয়ে আজকে বসা হচ্ছে, মাহমুদ জামিল, এইগুলো সব সাপোর্ট দিয়ে সবকিছু করে এটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যেন শ্রমিক ভাইয়েরা যেন তাদের বেতনটা পেয়ে যায়। জানা যায়, জনবল না থাকায় শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরের প্রায় ৪০০ কারখানার তথ্য যুক্ত হয়নি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের ২৪ দিনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে। এই সময় রেমিটেন্স এসেছে $২৭৫ কোটি, যা একক মাসের হিসেবে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কারণে অবৈধভাবে বিদেশে টাকা পাঠানো কমেছে। ঈদ উপলক্ষেও অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে রেমিটেন্সের রেকর্ড হয়েছে। প্রতি ঈদেই বাড়ে প্রবাসী আয়। স্বজনদের ঈদ উপহারের জন্য প্রতি বছরই বাড়তি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। তবে এবার প্রবাসী আয় সব রেকর্ড ভেঙেছে। মার্চ শেষ হতে 7 দিন বাকি থাকতেই একক মাসে প্রবাসী আয় যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মাসের 24 দিনে বৈধ পথে $২৭৫ কোটি সমপরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে একক মাসে সর্বোচ্চ $২৬৪ কোটি রেকর্ড ছিল গত বছরের ডিসেম্বরে। যারা কখনোই ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে যান, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাইন্ড সেটআপ চেঞ্জ হয়েছে, ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাচ্ছে। অর্থাৎ একই সাথে দুইটি ইস্যু যোগ হয়েছে, তাদের দেশপ্রেম এবং নাম্বার 2 হচ্ছে ঈদ। এই দুটিরই যৌথ ইফেক্ট দেখা যাচ্ছে যে রেমিটেন্সের যে উচ্চ প্রবাহ। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবারও 20 বিলিয়ন বা $২,০০০ কোটি ছাড়িয়েছে। ডলারের দরও এখন 122 টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে মোট রেমিটেন্স
$300 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফলে রেমিটেন্স আয়ে নতুন মাইলফলক অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের আগে দেশ জুড়ে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত ক্রেতা ও বিক্রেতা। বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরা। গত বছরের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি এবং আফগানি পোশাকের আগ্রহ বেশি দেখা গেছে। ঈদকে সামনে রেখে ক্রেতা আকৃষ্ট করতে বর্ণিল আলোকসজ্জা কুষ্টিয়া শহরের ছোট বড় সব মার্কেটে। নানা ফ্যাশনের বাহারি পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে 3 পিস আর শাড়ি, ছেলেদের পছন্দ পায়জামা ও পাঞ্জাবি। দামটা একটু চড়া, তো দামদর করে নিলে পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আমাদের বাজেট মতোই কিনতে পারলাম। অনেক দোকান ঘুরছি আমি, সেখান থেকে এখানের মানটা একটু ভালো, কালেকশনটা অনেক সুন্দর। নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়েছেন দোকানিরা। এবার দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও আফগানি পোশাকের চাহিদাও দেখা গেছে। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারা। অন্যবারের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। বাচ্চার জন্য স্যান্ডেল কিনতে আসছি, আমার মা বোন সবাইকে নিয়েই আসছি। বেশ ভালো ভালো স্যান্ডেল কালেকশন। পাকিস্তানি ড্রেসটাই বেশি চলছে, কারণ অনলাইনে দেখে এসে সবাই সেটাই নিচ্ছে। এটা সব থেকে বেশি চাহিদা, সেটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপরে বেশি চাহিদা। যেমন পাকিস্তানি কিছু ব্র্যান্ড আছে, আগানোর আছে, নোটসের আছে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের বিপণী বিতানগুলো। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। রমজানের শেষ মুহূর্তে নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ছোট বড় মার্কেটে। অর্থের রোজার পর থেকে আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এবার আপনার আগে ছিল ইন্ডিয়ান ড্রেসের চাহিদা বেশি, এবার পাকিস্তানের ড্রেসের চাহিদা পুরোপুরি বেশি। বেনাপোলে বিভিন্ন শপিং মলে পায়জামা, পাঞ্জাবি ও শার্ট প্যান্টের দোকানের পাশাপাশি ভিড় বেড়েছে কসমেটিক্সের দোকানে। ব্যবসায়ীরা বলছেন অন্য বছরের তুলনায় এবার বিক্রি ভালো। আমরা আশা করি আগামীতে বেচাকেনার যতদিন রমজান আছে, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবো। এবার কালেকশন আপনার সারারা আছে, বাংলাদেশের গারারা, তারপর অনন্য 3 পিস আছে। ঈদকে ঘিরে বিপণী বিতানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হতদরিদ্র, ভূমিহীন, অসুস্থ চট্টগ্রামের চন্দনাইশের গিয়াসউদ্দিনকে সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত গিয়াস দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি জানতে পেরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তার নির্দেশ দেন। পরে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় গিয়াসের সাথে টেলিফোনে আরও কথা বলেন তারেক রহমান। যেন স্বাচ্ছন্দ্যভাবে করতে হবে, কিছু পোশাক আশাকের প্রয়োজন আছে, এই জন্য এগুলো নিয়ে ওনার পাশে এসে দাঁড়িয়ে আছি। এবং ওনার এই ছিন্ন যে ঘর বাড়ি আছে, এটাকে আমরা একটু ঠিকঠাক করে একটু ঘর বাড়ি নির্মাণ করে দেওয়ার একটা বন্দোবস্ত চিন্তা ভাবনা করেছি। সঙ্গীত গুরু সঞ্জিদা খাতুনকে গানের সুরেই বিদায় জানালো শিষ্যরা। তার প্রতিষ্ঠান ছায়ানট এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষ বলছেন, আপোষহীন শুদ্ধ সঙ্গীত চর্চার তাগিদ দিতেন তিনি। প্রগতিশীল আদর্শের পথে অসাম্প্রদায়িক এবং মানবিক দেশ গড়তে তার সংগ্রাম অব্যাহত রাখবে অনুচরা। দেশের শিল্প সংস্কৃতি জগতের অসীম শ্রদ্ধা ও সমীহের সাথে উচ্চারিত নাম সঞ্জিদা খাতুন। সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের আঙিনায় শেষবার তিনি আসেন কাফনে জড়িয়ে। বুধবার দুপুরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন ভক্ত, শিষ্য, অনুরাগীরা। গুণীজনরা বলছেন, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও সম্প্রীতির দেশ গড়তে অসংখ্য সংস্কৃতি কর্মী তৈরি করেছেন সঞ্জিদা খাতুন। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন। বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। বিশ্বের কাছে আমরা নিজেদের পরিচয়টি বলে দেবার চেষ্টা করি, সেই পরিচয়টা কি হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা শিখেছি ওনাদের কাছ থেকেই। বাঙালির আত্মপরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে অগ্রগামী ছিলেন সঞ্জিদা খাতুন।
যে আলো দিয়ে গেছেন আমাদের সবার মাঝে, সেই আলো দিয়ে আমরা নিশ্চয় আগামী দিনে চলার পথ সুদৃঢ় হবে। ছায়ানটের পর সঞ্জিদা খাতুনের শবদেহ নেওয়া হয় অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তিনি নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন। আমরা তার এই পথকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেটাই হবে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। কিন্তু যে মানসিক সংলগ্নতা তিনি তৈরি করেছিলেন এই জাতির প্রতিটি আন্দোলনে, তিনি আমাদের জাতির মধ্যেই থাকবেন, তিনি আমাদের স্বপ্নের মধ্যে থাকবেন, তিনি আমাদের সাধনার মধ্যে থাকবেন। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে মরণোত্তর দেহদান করেছেন সঞ্জিদা খাতুন, তাই তাঁর মরদেহ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ভারতের সংখ্যালঘুদের হয়রানি এবং বৈষম্যের অভিযোগ আনলো আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন USCIRF। বার্ষিক প্রতিবেদনে ভারতের গুপ্তচর সংস্থা নিষিদ্ধের দাবি জানিয়েছে কমিশনটি। মার্কিন কমিশনের রিপোর্টে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে বলা হয় 2024 সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে। একই সাথে গত বছরের নির্বাচনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও গুজব ছড়ানোর জন্যও মোদী সরকারকে অভিযুক্ত করা হয়েছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার সাথে জড়িত ছিল বলেও রিপোর্টে দাবি করা হয়। সুনির্দিষ্টভাবে ভারতীয় নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও নিপীড়ন রোধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে মার্কিন কমিশন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।